প্রিয় দর্শক, আরটিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর আমাদের রক্তে ধোয়া, আমাদের প্রতিটি বর্ণমালার মধ্যে আছে দ্রোহের চেতনা। আমরা আমাদের অক্ষর দিয়ে আমাদের হৃদয়ের কথা, আবেগের কথা, বিবেক এবং মূল্যবোধের কথা সাজাই। এই অক্ষর কখনো প্রেমে, কখনো বিদ্রোহে, কখনো বিরহে কাঁদে, হাসে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা আমাদের প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে এই অক্ষরের অভয় পেয়েছি। আজকে অক্ষরের গল্প অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয়জন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে আপনার অক্ষরের গল্প অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে প্রায় ২০ বছর ধরে, ২ দশক ধরে অধিকাংশ শিক্ষাবিদরাই বলছেন শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চাই, কিন্তু আমূল পরিবর্তনটা কোথায় কোথায় হবে সেটা কিন্তু আর কেউ বলছেন না। আপনার একটি প্রবন্ধের মধ্যে সে আমূল পরিবর্তন কোথায় কোথায় দরকার সে বিষয়টি উল্লেখ করেছেন। যদি আজকে আমার দর্শকদের জন্য অনুগ্রহ করে সেই পরিবর্তনের জায়গাগুলোকে একটু আলো ফেলেন। ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু স্বাধীনতার পর থেকেই পর্যায়ক্রমিকভাবে এর গুণগত মান কিন্তু আসলে নিচের দিকেই আসছিল। যদিও আমরা অনেকেই কিন্তু অনেকভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হচ্ছে বলে সেটাকে আমরা বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। এটার একটা জিনিস ছিল যে ভালো রেজাল্ট করলে বা ভালো রেজাল্টকৃত ছাত্রছাত্রীর সংখ্যা বাড়লেই বোধহয় শিক্ষা ব্যবস্থা ভালো হয় অথবা দেশ শিক্ষা খাতে এগিয়ে যায়। সেটা কিন্তু সত্যি না। স্বাধীনতার 50 বছর পার করে আমরা এখন সেটা বিভিন্নভাবেই কিন্তু উপলব্ধি করছি যে বাংলাদেশের শিক্ষা অঙ্গন অন্য ইন্ডিকেটরে বাংলাদেশ এগুলেও শিক্ষা খাতে কিন্তু বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার তুলনায় বরাবরই কিন্তু পিছিয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার যেই কাঠামোগত রাষ্ট্রীয় যে কাঠামোগুলো আমরা সৃষ্টি করেছি, যেই অঙ্গ প্রতিষ্ঠানগুলো, সেগুলোর ভাবধারায় এবং শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা কার্যক্রম যেভাবে পরিচালিত হয় সেটার মধ্যে আমাদের কিন্তু ব্যাপক উন্নত ধারণার অভাব রয়েছে। আমরা একদিকে শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে গেছি রেজাল্ট ভিত্তিক, আমরা ওটাতে পড়ে আসছি। আপনি যদি স্ট্রাকচারে দেখেন আমাদের দেশের শিক্ষা অঙ্গনের মধ্যে মূলত যদি আমরা বলি যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা সর্বোপরি আপনি বিশ্ববিদ্যালয় বা টার্সিয়ারি এডুকেশনের পর্যায়ে যদি ধরি, সব কিছু মিলেই কিন্তু আমরা একটা জাতিকে মোটামুটিভাবে শিক্ষার জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছি। যে সামগ্রিকভাবে সারা দেশের মানুষকে একটা ইউনিটারি বা এক পাইপলাইনের মধ্য দিয়ে সবাইকে বের করে নিয়ে আসা, আর শিক্ষার মাধ্যম যে নিম্ন স্তর থেকে যে বিভিন্নভাবে উঠে আসে সেটা শুধু আমাদের দেশের বেলায় না। আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রেও যান, আপনি স্কুলিং সিস্টেমে দেখবেন যে আপনার প্রতিষ্ঠানে না গিয়েও কিন্তু হোম স্কুলিংয়ের মাধ্যমেও কিন্তু একটা বাচ্চা উপরের দিকে চলে আসতে পারে, এই ধরনের একটা সিস্টেম রয়েছে। এর মূল ধারণাটা কি? এর মূল ধারণাটা হচ্ছে সামগ্রিকভাবে একটা তরুণ প্রজন্ম বা একটা একটা বাচ্চাকে তুলে আনার জন্য নানানভাবে তারা এগিয়ে আসবে এবং একটা জায়গায় এসে তারা কনভার্স করবে যেখানে তাদের সবার নলেজটা একটা স্টেজই থাকবে, কিন্তু তারা বিভিন্ন ফ্রেম থেকে আসবে এবং তারপরে তারা জীবনে যে যাই করতে চায় সেক্ষেত্রে তারা এগিয়ে যাবে। আমরা কি করলাম? অপোজিট আমরা করলাম। চিন্তাধারণার মধ্যে আমরা আনলাম যে একটা মাত্র বই, সেটা সারা জাতির সব বাচ্চারা পড়বে, একটা সিলেবাস, সেটা সারা জাতির সবাই পড়বে। কিন্তু আমি যেটা বলি যে এই ধরনের ইকুইভ্যালেন্ট সিলেবাস কারিকুলাম অথবা বই, পুস্তিকা আপনি অনেকগুলো রাখেন মার্কেটে, আপনি দেখবেন স্কুলগুলো চুজ করবে একটা ফ্রিডমের মধ্য থেকে। এইবার যে জুলাই বিপ্লবে তরুণরা যখন এগিয়ে আসলো, এর কারণ হচ্ছে তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে, তাদের অপরচুনিটির ক্ষেত্রে, তাদের জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাদের স্বপ্নের ক্ষেত্রে সমস্ত কিছুতে তারা দেখেছে যে এই দেশটা তাদের জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করতে পারে নাই, যাতে করে তারা এগোতে পারে যে যেখান থেকে আসুক। সে কারণে আমরা যেটা বলি যে আমাদের সার্বিকভাবে এই শিক্ষা পদ্ধতিটাকে আরও অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, ফ্রিডম থাকতে হবে এবং যেটার মধ্যে অনেক ধরনের গভর্নেন্স রয়েছে। এই বাচ্চা যে ওই যে সবাই আমরা একটা বিরাট যাগযজ্ঞ করে ম্যাট্রিকের রেজাল্ট, এইচএসসির রেজাল্ট, এটা নিয়ে খুব যে আমি আমার ছেলে পেয়েছে, এর প্রধান কারণ কি যে সেটা বড় সরকারি চাকরি পাবে, এই যে একটা মোহ তাদের মধ্যে কাজ করছে এবং সেই চাকরির পেছনে ছোটার জন্য এই শিক্ষা,
সেটা কিন্তু খুব অবচেতনে কাজ। খুবই সঙ্গত একটা পয়েন্ট আপনি এখানে এনেছেন। আমরা একটা বাচ্চাকে কিন্তু স্বপ্ন দেখাচ্ছি, শুধুমাত্র একটা সরকারি চাকরির স্বপ্ন। এখন প্রায় 1.2 মিলিয়ন, প্রায় 12 লক্ষ স্টুডেন্ট এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়ে উপরে উঠে আসে, এবং তাদেরই একটা বৃহৎ গোষ্ঠী কিন্তু মাস্টার্স অনার্স পাশ করে কিন্তু চাকরির জন্য প্রস্তুত হয়। বছরে বা 2 বছরে 3000 বা 2000 অ্যাকোমোডেট করা যায় বাকি সমস্ত বাচ্চাগুলোকে। অথচ সবাইকে আপনি একমুখী চিন্তাতে এনেছেন, কিন্তু বাকি তাদের যে ক্রিয়েটিভিটি আছে, তারা যে সমাজে অন্য জায়গায় প্রতিষ্ঠিত হবে, সমাজ তাদেরকে ওইভাবে গ্রহণ করবে, আমরা সেই জায়গাটাতে একটা ইগো ব্যারিয়ার ক্রিয়েট করেছি। মুক্ত জ্ঞান চর্চা সেটাকে এত অবহেলা করা হচ্ছে গত 50 বছর ধরে, যে এখানে ভালো বুদ্ধিভিত্তিক জায়গায় আমরা খুবই শূন্যতা অনুভব করছি। একটা বাচ্চার জন্য শুধুমাত্র প্রাতিষ্ঠানিক ডিগ্রিটাই কিন্তু তার জ্ঞান আহরণের জায়গা না। জ্ঞান চর্চা, জ্ঞান আহরণ করার জন্য সমাজের বা একটা মানুষের বেড়ে ওঠার সময় নলেজ ইজ এনিহোয়ার অ্যান্ড এভরিহোয়ার, সব জায়গায় কিন্তু নলেজটা আছে। বাচ্চাটাকে ওই ধরনের একটা ক্রিয়েটিভ জায়গায় পৌঁছাতে হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের দেশের যেসব ছাত্রছাত্রীরা দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাচ্ছে, তারা কিন্তু গিয়ে একটা বিরাট বিপদে পড়ে, কারণ তার যে শিক্ষার মান, সে ওখানে গিয়ে কিন্তু হাবুডুবু খেতে থাকে যে আমি তো যা শিখে এসেছি তার সঙ্গে তো একটা আকাশ পাতাল পার্থক্য, তাকে আবার ফিরে আসতে হচ্ছে, নিচে নেমে আবার তাকে উপরে উঠতে। হ্যাঁ, এর কারণ আছে দুটো জিনিস। এটা হচ্ছে যখনই আপনি একটা ফ্রেমের মধ্যে ফেলে দিবেন, যারা মনে করে আমার গাইড বই পড়লে অথবা একটা প্রেসক্রাইব সিলেবাসের মধ্যে কিছু পড়লে আমার যখন রেজাল্টটা হয়ে যায়, এটাই আমার আলটিমেট চাওয়া বা পাওয়া বা প্রাপ্তি, সেই জায়গাটাতে যখন আপনি রেস্ট্রিক্ট করে দেবেন, আপনি আসলে কিন্তু পৃথিবীর তাবৎ জ্ঞান থেকে তাকে একদম দূরে সরিয়ে ফেলছেন। বিকজ আপনি সাকসেস স্টোরিটা নিয়ে আসতেছেন একটা কনফাইন্ড রেজাল্টের মধ্য দিয়ে। একটা জাতি বা একটা সমাজ বা একটা তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী কখনোই বিবেচিত হওয়া উচিত না একটা ভালো গ্রেড দিয়ে। এখানে পাঠ্যপুস্তকের চেয়েও শিক্ষক যারা ক্লাসরুমে পড়াবেন, জ্ঞান দান করবেন, প্রতিটা বাচ্চার মধ্যেই আমি মনে করি একটা ইনহেরেন্ট ক্যাপাবিলিটি আছে, সেটা অনেকের ক্ষেত্রে সুপ্ত থাকে। সেটাকে বের করে নিয়ে আসার জন্য শিক্ষকের ভূমিকা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আছে, সমাজের ভূমিকা আছে, পরিবারের ভূমিকা আছে। আমরা যে বাচ্চাটার মধ্যে ডাক্তারি পড়ার পোটেনশিয়াল নাই, কিন্তু আমরা তাকে জোর করে ডাক্তারি পড়াতে চাই। যে বাচ্চাটা প্রকৌশলী হওয়ার মধ্যে পোটেনশিয়াল নাই অথবা তার নিজের পেশেন্সটা নাই, তাকে আমরা জোর করে সেখানে নিতে চাই। এই সমাজের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এই ধরনের ক্যারিয়ারগুলোকে একটা ইগোর জায়গায় নিয়ে এসেছি। আপনি জানেন যে জ্ঞান জগতের ইভেন সৃষ্টি যেখানে হয়েছে, যেখানে ফিলসফাররা বড় বড় তথ্য দিয়ে গেছেন, তাদের কিন্তু কারো কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান ছিল না, কিন্তু তাদের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা ছিল, চিন্তা বিকাশের জন্য ইন্টারেকশন ছিল। হ্যাঁ, তারা কিন্তু তাদের অন্তর চোখ দিয়ে অনেক কিছু অনুধাবন করতে পারতেন। আমাদের দেশের যে স্টুডেন্ট পলিটিক্স, আমরা যে ছাত্র রাজনীতির কথা বলছি, আমি দেখেছি যে ছাত্র রাজনীতির একটা পদের জন্য দৌড়াদৌড়ি করে রাজনৈতিক দলের কাছে, কিন্তু একটা ভালো বইয়ের জন্যে তাদের দৌড়াতে দেখি না, লাইব্রেরিতে বসতে দেখি না। একটা স্টুডেন্ট যদি বড় নেতা হতে চায়, তাকে পড়তে হবে। আমরা তো আমাদের চোখের সামনে দেখেছি, আমাদের 80-র দশকে আপনি দেখেছেন, এই যে আমাদের রিজভি আহমেদ, আমরা দেখেছি পড়াশুনো করার আগ্রহ ছিল, মেধার চর্চা তারা করতেন এবং ভালো বক্তা তৈরি হয়েছে। এখন দেখেন গত 20 বছরে একটা ভালো স্টুডেন্ট নাই যে একটা ভালো বক্তৃতা দিতে পারে। যেই ধরনের লিডারশিপ আপনি আর আমি দেখেছি, সেটা না আমরা দেখলাম এন্ড অফ দ্য ডেতে আসলে কিন্তু এটা ওই লিডারশিপ না। এটা তাদেরকে সেলফিশ বানাচ্ছে, এটা তাদেরকে সেলফ গেইন শেখাচ্ছে, এটা তাদেরকে অল্প বয়সে ম্যাটেরিয়ালিস্টিক গেইন করতে শেখাচ্ছে, এবং এটা করতে গিয়ে তারা তাদের নৈতিকতা না হচ্ছে, রাজনীতি কিছুই হচ্ছে না, হচ্ছে জ্ঞান চর্চা। আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড় লিডারদেরকে যদি দেখেন, এর অধিকাংশই কিন্তু তাদের আর্লি এডুকেশনের সময় ওরা কিন্তু ওইভাবে ইভলভ করে নাই। এগিয়েছে তারাই, যাদের কথা আপনি একটু আগে বললেন, যারা জ্ঞানের জায়গায়, যাদের মধ্যে বিবেক ছিল, বুদ্ধি ছিল, যারা ক্রস আউট করতে পারতো বিভিন্ন রকম থটস, তারাই কিন্তু পরবর্তীতে এসে, কিন্তু যার মধ্যে সেলফিশ একটা মাইন্ড ছিল, তারা দেশ ও সমাজকেও কিন্তু তেমন বড় কিছু দিতে পারেনি। এই সংকট থেকে কিভাবে উত্তরিত হওয়া যায়, কিভাবে আমরা বাঁচতে পারি, সে বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। একটু বিরতি থেকে আসি। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা যাচ্ছি বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের এই আয়োজনের সঙ্গে। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায় আমাদের দেশের প্রখ্যাত শিক্ষাবিদ,
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী, আপনার কাছে সেই উত্তরণের কথা জানতে চাই। সেই সংকট তো আমরা জানি, আমাদের চিকিৎসকরা যে পরিমাণ পেশেন্স দিয়ে তাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে অধ্যয়ন করা দরকার, এত অবহেলিত, এতটা অনুপস্থিত যে আমাদের রোগীরা জমাজমি বিক্রি করে বিদেশে পাড়ি জমাচ্ছে। এর মূল কারণ একটাই, এটা হচ্ছে আপনি শুধু চিকিৎসা না, আপনি চিকিৎসা দিয়ে একটা গুড এক্সাম্পল দিয়েছেন। আসলে অনেকেই কিন্তু আমরা প্রফেশনাল জায়গায় আমরা মূল জায়গা থেকে বিচ্যুত যে আমার আসলে ডেলিভার করার কথা কি, ক্লাসরুমে কি পড়ানো উচিত, যেই রোগীটাকে আমি দেখব তার প্রতি আমার কি দায়িত্ব। আমরা সব কিছুকে একটা বাণিজ্যিকরণের মধ্যে নিয়ে এসেছি, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু আপনি সেটা দেখবেন না। ওদের বাণিজ্যের আগে, ফাইন্যান্সিয়াল বেনিফিট অথবা এই ম্যাটেরিয়ালিস্টিক গেইনের আগে তাদের কিন্তু হিউম্যান যে মানবিক দিকটা, যে সেবা একটা আদর্শ, এটা একজন ডাক্তারের জন্য যেরকম, একজন ইঞ্জিনিয়ারের জন্য সেরকম প্রয়োজন। সমাজের প্রতিটা ক্ষেত্রে আপনি এই নৈতিকতা, মোরাল এবং জ্ঞান দিয়ে একটা ব্যক্তি হবে একদম কমপ্লিটলি অ্যালাইন, যে কোনো ডিসঅ্যালাইনমেন্টের মধ্যে থাকবে না, এরকম একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়তে হবে। একদিকে আমরা উন্নতি নিয়ে কথা বলি, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, অন্যদিকে যেটা আমি দেখি আমাদের যেটা সংকট সেটা হচ্ছে সিভিলিটি, অর্থাৎ সভ্যতার জায়গায় কিন্তু আমরা পিছিয়ে যাই। তো একটা জাতি উন্নত হবে কখন, যদি সে সিভিক প্র্যাকটিসটার মধ্যে না থাকে। একটা শ্রেণী আছেন যারা সবসময় ইংরেজির বিরুদ্ধে কথা বলে। সারা পৃথিবীতে ইংরেজির একটা প্রভাব আছে, কিন্তু আমরা নিজের মাতৃভাষাটাও ঠিকমতো শিখি না। যে কোনো মানুষের যে কোনো ভাষা জ্ঞান থাকলে সেটা কিন্তু কোনো দিন নেগেটিভ না। এই ধরনের একটা সমাজ আসলেই গড়া উচিত, যেখানে বাচ্চাদেরও তিন-চারটে ভাষা জানার চেষ্টা থাকবে এবং তারা ওইটা নিয়ে করবে। আপনি যদি একটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরি করতে চান, তাকে কিন্তু সারা বিশ্বের জন্য প্রস্তুত হতে হবে। আমি বিস্মিত হয়েছি মালালা যখন নোবেল পুরস্কার পাওয়ার পরে বক্তৃতা দিল, কি অসাধারণভাবে সে ইংরেজিতে কথা বলল, যে কোনো ছাত্রের জন্য সেটা শিক্ষণীয়। জ্ঞান আহরণ, জ্ঞান বিতরণ এবং জ্ঞানের জন্য সমস্ত সামগ্রী এবং সামগ্রিক যে ব্যবস্থা, এটা তৈরি করার জন্য বাংলাদেশ কিন্তু কিছুই করে নাই, শুধুমাত্র ক্রিয়েট করেছে একটার পর একটা ব্লক, এবং এই ব্লকগুলো আমাদেরকে পার্টিশন করে রেখেছে। আমরা মুক্ত চিন্তার জায়গায় কখনো যেতে পারি না। আশা করব যে আগামী দিনে জুলাই বিপ্লবের যদি ফল ধরে আমরা যদি আসলে অনুধাবন করি যে তরুণ প্রজন্ম আসলেই বঞ্চিত হয়েছিল জ্ঞানের জায়গায়, তাদের সুযোগের জায়গায়, তাদের এগিয়ে যাওয়ার জায়গায়, তাদের স্বপ্নের জায়গায়, সেই জায়গাটাতে যদি আমরা একটু দৃষ্টিকোণ দেই, তাহলে আমরা এই দেশটাকে এবং জাতিটাকে নিয়ে আগে বলা হতো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের কোনো জায়গায় নেই। যেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো তার নিজের ছাত্রের জন্য একটা সুষ্ঠু পরিবেশ করতে পারে নাই, যেখানে ছাত্ররা লাঞ্ছিত হয়, যেখানে ছাত্ররা মারা যায়, শিক্ষকরা লাঞ্ছিত, যেখানে শিক্ষক লাঞ্ছিত হয়, সেই শিক্ষা অঙ্গনকে, সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি কিভাবে র্যাঙ্ক করবেন, সেই জায়গাটা আপনি বলেন। শুধুমাত্র দলীয় বিবেচনায়, হ্যাঁ, বিসি প্রভিসি সবকিছুই, শিক্ষক নিয়োগ, এমনকি তৃতীয় শ্রেণী পাওয়া শিক্ষকরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করার সুযোগ পেয়েছে শুধু দলীয় বিবেচনায়। যে শিক্ষকদেরকে আপনি দলের বিবেচনার বাইরে চিন্তা করতে হবে, জ্ঞানের জায়গায় চিন্তা করতে হবে। আমি খুব বিস্মিত হই যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একজন যুগ্ম সচিবের অধীনে তাকে কাজ করতে হয়। একজন শিক্ষকের মর্যাদা যে কি, আপনি জার্মানিতে যান, একদম প্রফেসর, তার যে সম্মান যে কোনো পদের, যে কোনো চাকরিজীবীর চেয়ে তার সম্মান অনেক উপরে। আর আমাদের দেশের শিক্ষকদের কোন আমলা তাকে নিয়ন্ত্রণ করবে সেটা নিয়ে আমলারা খুবই চিন্তিত থাকে। যে জাতি শিক্ষকদেরকে সম্মান দিতে শিখে না, জানে না, সে জাতি এগোতে পারে না। কারণ শিক্ষকরাই হচ্ছে ছাত্র তৈরি করে, তারা আগামী প্রজন্মের তরুণ গ্র্যাজুয়েট, একেবারে সন্তান তুল্য তারা। তাদেরকেই যদি আপনি আন্ডারমাইন করেন, তাহলে আপনি জাতিটাকে কিভাবে এগিয়ে নেবেন? সেই বৈষম্য বিরোধী যে আন্দোলন ছাত্ররা করলো এবার, তাদেরকে তো সাধুবাদ দিতেই হবে। তারা বুঝতে পেরেছে যে বৈষম্য এক জায়গায় না, বৈষম্য চতুর্দিকে, এবং বৈষম্য দিয়ে সমস্ত দেশ ঢেকে দেওয়া হয়েছে। জোর করে জিনিস নিতে পারে, আপনি তাদেরকে সবসময় প্রমাণ করেছেন। যারা নেগেটিভ কাজ করে তাদেরকে আপনি উপরে এনেছেন, তাদেরকে হাইলাইট করার চেষ্টা করেছেন। আমাদের দেশের শিক্ষায় বিজ্ঞান চর্চা কিন্তু অবহেলিত। আমরা একজন বিজ্ঞানী পাই না। এই যে পার্টের জিনোম আবিষ্কার করা হয়েছে, অনেক রকম করছে, যে একটা ছাত্র নিবেদন করবে নিজেকে বিজ্ঞান চর্চায়, আমি একজন বিজ্ঞানী খুঁজে পাই না আমার দেশের। এর কারণ হচ্ছে, আপনি জানেন, বিজ্ঞান চর্চাটা যদি আমরা একদম সমস্ত সাপোর্ট দিয়ে না করার চেষ্টা করি,
তখনই কিন্তু আপনি আর এগোতে পারবেন না। কিন্তু বাংলাদেশ এত বড় একটা দেশ পপুলেশন ওয়াইজ, এবং আমাদের দেশের এত গ্র্যাজুয়েট, আমরা এখনও বিজ্ঞান চর্চা বা সার্বিকভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিটা একমাত্র বিশ্ববিদ্যালয় যেটা আমাদের এগ্রি গ্রোথে কিছুটা কাজ করেছে। দেখেন, আমরা আইটিতে আমাদের যে মেধা, আমাদের ছাত্রদের অনেক দূর আমরা যেতে পারতাম। পাশে আমাদের ভারত, তারা কিন্তু আইটিতে অনেক ভালো করছে। আমাদেরও আইটি জ্ঞান কম না, কিন্তু আমরা কিন্তু সেরকম আইটি ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারিনি। আমাদের দেশের চামড়া শিল্প এত ভালো চামড়া, আমরা এটাকে রপ্তানিযোগ্য করে তুলতে পারতাম। আমাদের জুট আছে, আমাদের লেদার আছে, আমাদের এগ্রিকালচার আছে, আমাদের আছে, কিন্তু আপনি আমাদের দেশের পড়াশোনাটাকে অ্যালাইন করেছে, আপনি দেখবেন কমপ্লিটলি ওই ইন্ডাস্ট্রির সাথে দূরে রেখে। এই যে একটা বিচ্যুতি এবং ব্যবধান। অন্যদিকে আপনার রিসোর্সের জায়গা, যেটা আপনি একটু আগে লেদারের কথা বলেছেন, আমাদের রেডিমেড গার্মেন্টস আছে, আমরা কিন্তু এখনও গার্মেন্টস সেক্টরটা নিয়ে এত গর্ব করি, অথচ আমরা কিন্তু রেস্ট্রিক্টেড অনলি ইন স্টিচিং ছাড়া আমরা আর কোনো কিছু কিন্তু কম পয়সায় আমরা এটার মধ্যে কিন্তু অনেক ভ্যালু এডিশন করতে পারতাম, যেটা পোশাক শিল্পে আরও ব্যাপক আর অনন্ত। আমরা ক্লোদিং সাইডে এখনও কিন্তু ইম্পোর্টেড ক্লোথ বা সুতা, যেটা আমরা ম্যাক্সিমামই কিন্তু অন্য জায়গা থেকে এনে এই দেশে শুধুমাত্র স্টিচিংটা করছি, সেটা নিয়েই আমরা গর্ব করব, কারণ আমরা ওইটাতে হয়তো এক্সপোর্ট ভলিউমে একটা বিরাট ভালো করছি। আমরা এখনও কিন্তু আধুনিক যুগের তালে এগিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া থেকে প্রযুক্তি জ্ঞান আমরা অর্জন করতে পারিনি। ওটা অর্জন করতে আমাদের দেশের গ্যাস অন্য দেশের কোম্পানি 50 বছর ধরে তুলছে, কিন্তু আমার দেশের লোকেরাই কিন্তু এটা তোলার জন্য যোগ্য হওয়া উচিত ছিল, যে আমরা আমাদের ইন্ডাস্ট্রি তৈরি করে আমরাই তুলব। তেল আমাদের দেশে আছে, আমরা এখনও তেল উত্তোলন করতে পারি না। আমাদের কয়লার অভাবে দেখেন বিদ্যুৎ কমে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কমে যাচ্ছে, কয়লা আমাদের আছে। আমরা এত পরনির্ভরশীল একটা জাতি হয়ে উঠতে চাই, সবাই মন্ত্রী হব, সবাই আমলা হব, আর আমরা সরকারের টাকা নিয়ে বিদেশ যাব। এই যে স্বপ্ন, এই স্বপ্নের বাইরে দাঁড়িয়ে নিজের দেশকে ভালোবেসে দেশকে জাতিকে উন্নত করার যে শিক্ষা, সেই শিক্ষা আমাদের দিতে হবে। আপনি চেষ্টা করেছেন অনেক দিন ধরে সেই একটা গণমুখী শিক্ষা চালু করতে, মুক্ত জ্ঞান চর্চা তৈরি করতে। সেই জায়গায় আপনি কতটা সফল? যদি ছোট্ট জায়গায় বলি দেশপ্রেম, আপনি একটা ছোট্ট অর্গানাইজেশনে কাজ করেন, ওই অর্গানাইজেশনটাকে আপনি বড় করেন, ইউ আর রিয়েলি সামবডি হু ইজ কন্ট্রিবিউটিং টু দি নেশন। কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলোকে ওইভাবে দেখে না। ছোট্ট করে শেষে বলবো, আমাদের এই গণমাধ্যম থেকে আমাদের ছাত্রছাত্রীরা কি জ্ঞান পায়? আমাদের গণমাধ্যম নিয়ে কিন্তু এই অনেক ধরনের বিতর্ক আছে, এখানেও কিন্তু জ্ঞানের স্বল্পতা আছে, এখানে নৈতিকতার প্রশ্ন অনেক বেশি আছে। আপনি নৈতিক শিক্ষা, দেশপ্রেম এবং বিশ্বভিত্তিক জ্ঞান, আমরা অনেক লিমিটেড ওইভাবে চিন্তা শক্তির জায়গায়, যে আমরা কাকে কোথায় ব্যবহার করব, কিন্তু আমরা ওই ব্যবহার করার আগে আমরা অন্য জিনিস দিয়ে চিন্তা করি ব্যক্তিটাকে কোথায় বসাবো, কিন্তু আসলে ব্যক্তিটা সেই জায়গাটাতে আসলে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবে সেই বিবেচনাটা আমাদের তখন থাকে না। বরং আমরা দেখি যে একটা মানুষকে বসানোটাই হচ্ছে আমাদের কাজ, তার উপযুক্ততা, তার মেধা, প্রজ্ঞা, জ্ঞান, এবং সে আসলে যেখানে ডেলিভার করতে পারবে সেখানে আপনি, সেখানে একটা অশুভ রাজনৈতিক চক্র কাজ করছে অবশ্যই, তাই না? সব শেষে আপনার কাছে জানতে চাই, এই শিক্ষা ব্যবস্থাকে নতুন রূপ দেওয়া, এটাকে সংস্কার করা, আপনি একটা বিশ্ববিদ্যালয়ের একটা সবচেয়ে ভালো একটা আলোকিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনার স্বপ্ন কি? আমাদের স্বপ্ন, আমরা কিছুটা আমাদের বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করি, কারণ আমরা সবসময় বলি যে বিশ্বমানের শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আজকে সারা বিশ্বই কিন্তু বিশ্বমানের এক্সাম্পল রয়েছে। এডুকেশন সেক্টরে জ্ঞান দেওয়া নেওয়ার জন্য স্ট্যান্ডার্ড প্রসেস, প্র্যাকটিস, এক্সাম্পল বিশ্বব্যাপী রয়েছে। আপনি শুধু ভালোগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনি যেখানে দেশের প্রশ্ন আসে, দেশের ভাষার প্রশ্ন আসে, দেশের স্বাধীনতার প্রশ্ন আসে এবং আমাদের কালচারের প্রশ্ন আসে, আপনি সেটাকে অ্যালাইন করেন। আর আপনি অন্য যত বিষয় আছে যেগুলো অ্যাডভান্স হয়ে গেছে, এগুলো উন্নত বিশ্বে এত অ্যাডভান্স হয়েছে, সেই আলোকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য কী জিনিস দরকার, এটা আমার মনে হয় আমরা সবাই জানি। বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য একটা বড় ধরনের প্রতিবন্ধকতা, যে আপনি যখন এখন একটা সাবজেক্ট পড়াবেন বলে চিন্তা করছেন, সেটা অ্যাপ্রুভাল পেতে আপনার অসংখ্য সময় লাগে। সুতরাং এই দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে উচ্চশিক্ষা ব্যবস্থায় অনেক ধরনের ফ্লেক্সিবিলিটি আনতে হবে। নতুন কোনো কাটিং এজ টেকনোলজি, অ্যাডভান্স রিসার্চ বেস এডুকেশন, আমরা গতানুগতিক জায়গায় রয়ে গেছি, কিন্তু আমরা নতুনগুলোকে ভ্যালুয়েট করতে করতে বাই দ্য টাইম সেটাই কিন্তু পুরাতন হয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি ফ্রিডম দেন,
কম্পিটিশন আনেন, বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় তারা কম্পিট করবে, তাদের গ্র্যাজুয়েট দিয়ে বিবেচিত হবে বাজারে কোন বিশ্ববিদ্যালয়টা ভালো করছে। যেটা আমরা নর্থ বিশ্ববিদ্যালয় খুবই গর্বের সাথে বলি যে আমাদের গ্র্যাজুয়েটরা তারা ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছে সমাজে, দেশে, দেশের বাইরে। আজকে আপনি অসাধারণভাবে 3টি বিষয় খুব গুরুত্বের সঙ্গে বলেছেন। একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা ফ্রিডম দিতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও কারিগরি করতে হবে এবং আমাদের ছাত্র রাজনীতিকে জ্ঞান কেন্দ্রিক করতে হবে, প্রজ্ঞাবান ছাত্রদেরকে সামনে নিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে হবে, বিজ্ঞান চর্চা করতে হবে মুক্তভাবে এবং সরকারি সাহায্য সহযোগিতা সেখানে থাকতে হবে। আপনি দেশপ্রেমের কথা বলেছেন। আমরা এই অল্প সময়ের মধ্যে আপনার অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমরা নিজেদেরকে আরও বেশি করে শিক্ষা আমাদের পরিশুদ্ধ করবে ইনশাল্লাহ। আপনি চমৎকার সব কথা বলেছেন। প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আমরা আজকে নর্থ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে পেয়েছি যিনি তার স্বপ্নের কথা বলেছেন। তার স্বপ্ন মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, শিক্ষাকে নিয়ে। তার জয় হোক, আমাদের দেশের জয় হোক, আমাদের ছাত্রদের জয় হোক, আগামী প্রজন্মের জয় হোক। এ প্রত্যাশায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।